আরও পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ করেন। 1959 সালে নভেম্বর মাসে ব্রিটিশ হোমিওপ্যাথিক ফ্যাকাল্টির বার্ষিক অধিবেশনে তিনি রোগজ ওষুধসমূহের একটি সমীক্ষা শিরোনামে অন্তর্নুষুদের উপর পরিচালিত এক মূল্যবান সমীক্ষা রিপোর্ট পেশ করেন। অন্তর্নুষুদ দ্বারা তার নিজের চিকিৎসিত 330টি রোগীর উপর পরিচালিত এই সমীক্ষা রিপোর্টে তিনি অন্তর্জীবাণু সংশ্লিষ্ট চিররোগের প্রকৃতি, এইসব রোগ ব্যাধির চিকিৎসায় ক্লিনিক্যাল লক্ষণের ভিত্তিতে অন্তর্নুষুদের একটি লক্ষণ সূচিও প্রদান করেন। অন্তর্নুষুদের মেডিকায় যে লক্ষণ সূচি রয়েছে এর অধিকাংশই ডাক্তার জন ও এলিজাবেথ প্যাটারসনের অবদান এবং এই প্রায় পুরোটাই ক্লিনিক্যাল লক্ষণের ভিত্তিতে প্রণীত। কিন্তু যদি হেনিমেনীয় নিয়ম অনুযায়ী এবং ব্যাপক ভিত্তিক হোমিওপ্যাথিক পরীক্ষণ করা হতো তাহলে নিশ্চিতভাবে এর আরও অনেক মূল্যবান ও বিচিত্র লক্ষণ জানা যেত। এর ফলে রোগীর চিকিৎসায় ও এর ক্ষেত্রে উপযোগিতা অনেক বেড়ে যেত। আর তাহলে হোমিওপ্যাথিক অন্ত্রশালায় অন্যতম লক্ষ্যবেদীয় অস্ত্র হিসেবে অন্তর্নুষুদ তার প্রাপ্য বিচ্ছিন্ন প্রতিষ্ঠা পেত। এই জন্য যদিও শুধু ক্লিনিক্যাল লক্ষণের ভিত্তিতে চিকিৎসা কার্যে গত 90 দশক থেকে ব্যবহৃত হয়ে বহুল দুরারোগ্য ও জটিল ব্যাধির আরোগ্য অন্তর্নুষুদের কার্যকারিতা প্রমাণিত হয়েছে, তবুও এর পরিপূর্ণ আরোগ্যের ক্রিয়া সম্বন্ধে বিশদ জ্ঞান লাভের জন্য এর পূর্ণাঙ্গ ব্যাপক ভিত্তিক হোমিওপ্যাথিক পরীক্ষণ প্রয়োজন। অন্তর্নুষুদের ব্যবহারের ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্রে অন্তর্নুষুদ ব্যবহারের আগে এটা জানা থাকা দরকার যে এগুলো অত্যন্ত গভীর ওষুধ, বিশেষ করে চিররোগ ব্যাধির চিকিৎসায় অধিক ব্যবহৃত হয়। ফলে রোগীর ক্ষুদ্রতম মানসিক স্তরের লক্ষণ থেকে একেবারে স্থূল পর্যায়ে নিদানিক প্রাপ্ত লক্ষণ পর্যন্ত কিছুই এর ভেষজ ক্রিয়ার অন্তর্ভুক্ত। তাছাড়া রোগীর বাল্যকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আবির্ভূত সকল প্রকার স্বাস্থ্য ভিত্তিটি এর আরোগ্যকর ক্রিয়ার আওতায়ভুক্ত। এই জন্য যে কোনো রোগ অবস্থায় অন্তর্নুষুদের নির্বাচনে রোগীর বর্তমানে অতীত সকল রোগ বৃত্তান্ত ও সম্ভব হলে পূর্বে ব্যবহৃত ওষুধাবলী সম্বন্ধে অবহিত হওয়া প্রয়োজন। চিকিৎসা কার্যে হোমিওপ্যাথিক ওষুধে নিয়ে যে কোনো সদৃশ্য রোগ অবস্থায় অন্তর্নুষুদের প্রয়োগ করা চলে। বর্ণিত ক্ষেত্রসমূহেই অন্তর্নুষুদ সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। যেমন যে কোনো রোগীতে লক্ষণ সাদৃশ্যে যে কোনো রোগীর লক্ষণ সমষ্টি স্পষ্টভাবে কোনো অন্তর্নুষুদের লক্ষণ চিত্রের সদৃশ্য হলে অন্যান্য হোমিওপ্যাথির ওষুধে নিয়ে এসব ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে অন্তর্নুষুদের নির্বাচন ও প্রয়োগ করা হয়ে থাকে। এখানে উল্লেখ করা যেতে পারে যে কোনো রোগীর মল নয়, বিশেষ কোনো অন্তর্জীবাণু পাওয়া গেলেও যদি রোগীর লক্ষণ সমষ্টি সুস্পষ্টভাবে অন্য কোনো হোমিওপ্যাথিক ওষুধকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে ওই জীবাণুজাত অন্তর্নুষুদ পরিবর্তে নির্দেশিত হোমিওপ্যাথিক ওষুধটি প্রয়োগ করা বাঞ্ছনীয়। 2. যখন আপাতত সদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধটি ব্যর্থ হয়, রোগীর লক্ষণ সমষ্টি অনুযায়ী নির্বাচিত ওষুধটি প্রয়োগ করার পরও কোনো অনুকূল ফল না দেখা গেলে অথবা ইতিপূর্বে ফলদায়ী হোমিওপ্যাথিক ওষুধটি বর্তমানে অনুকূল ক্রিয়া প্রদর্শনে ব্যর্থ হয় ফলে এইসব ওষুধের সম্বন্ধযুক্ত পরিপূরক অন্তর্নুষুদটি প্রয়োগ করা বাঞ্ছনীয়। অন্তর্নুষুদের ম্যাটেরিয়া মেডিকাতে অন্তর্নুষুদের সম্বন্ধযুক্ত হোমিওপ্যাথিক ওষুধের যে তালিকা রয়েছে তা থেকে সহজেই ব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ বা ওষুধসমূহের সম্বন্ধযুক্ত অন্তর্নুষুদটি নির্ণয় করা যায়। যেসব রোগীর ক্ষেত্রে কোনো একটি ওষুধের সুস্পষ্ট লক্ষণ চিত্রের পরিবর্তে একাধিক ওষুধের খণ্ড খণ্ড চিত্র পাওয়া যায়। এমন অনেক রোগী দেখা যায় যাদের লক্ষণ সমষ্টিতে কোনো একটি মাত্র ওষুধের পূর্ণাঙ্গ লক্ষণ চিত্র পাওয়া যায় না, বরং এর পরিবর্তে একাধিক ওষুধের খণ্ডিত বা আংশিক লক্ষণ চিত্র থাকে। এসব ক্ষেত্রে আংশিকভাবে সদৃশ্য এইসব হোমিওপ্যাথিক ওষুধের অধিকাংশ ক্ষেত্রের সঙ্গে পরিপূরক সম্বন্ধযুক্ত যে অন্তর্নুষুদটি পাওয়া যায় তাই রোগীতে প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে রোগীর পুরো লক্ষণ সমষ্টিতে যে সকল হোমিওপ্যাথিক ওষুধের খণ্ড খণ্ড চিত্র পাওয়া যায় এগুলোর নাম পরপর লিখে নিয়ে অন্তর্নুষুদের সম্বন্ধযুক্ত হোমিওপ্যাথিক ওষুধের তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হয়। এতে যে অন্তর্নুষুদটি সবচেয়ে বেশি সংখ্যক ওষুধের সঙ্গে সম্বন্ধযুক্ত পাওয়া যাবে সেটাকেই রোগীর বর্তমান অবস্থার যথার্থ ওষুধ হিসেবে বিবেচনা করা হবে। 4. যেসব ক্ষেত্রে ইতিপূর্বে একাধিক ওষুধ আংশিকভাবে কার্যকর হলেও কোনোটি সার্বিক আরোগ্য বিধানে সক্ষম হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে
কোনো রোগীর চিকিৎসাকালে ইতিপূর্বে যে সকল ওষুধ ব্যবহার করা হয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটিতেই বা কোনো কোনটিতে কিছু কিছু উপকার হয়েছে, কিন্তু এর কোনোটি সার্বিক আরোগ্য বিধানে সক্ষম হয়নি। এইসব ক্ষেত্রে পূর্ব বিবরিত এবং আংশিকভাবে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলোর একটি তালিকা তৈরি করে এর সঙ্গে অন্তর্ওষুধের সম্বন্ধযুক্ত ওষুধ তালিকা তুলনামূলক বিচার করে যে অন্তর্ওষুধটিকে পূর্বে ব্যবহৃত ওষুধগুলোর অধিকাংশের সঙ্গে সম্বন্ধযুক্ত পাওয়া যাবে তাকেই রোগীদের প্রয়োগ করা হবে। উপরোক্ত ক্ষেত্রসমূহে অন্তর্ওষুধ প্রয়োগের নিচে বর্ণিত যে কোনো একটি অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। রোগীর অবস্থান সার্বিক উন্নতি দেখা যাবে ও আরোগ্যের সূচনা হবে। রোগ অবস্থায় তেমন কোনো উন্নতি সাধন না হলেও পূর্বে রোগীর লক্ষণচিত্রে যে অস্পষ্টতা ও জটিলতা ছিল তা দূর করে দিয়ে একটি একক ওষুধের পরিষ্কার চিত্র এনে দেবে। এর ফলে এবার সহজেই রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করা সম্ভব হবে। অন্ত্রের জীবাণুর বর্ণনা। মানুষের বৃহদন্তে বিভিন্ন প্রকারের জীবাণুর বাস। মলে প্রাপ্ত জীবাণুর কিছু সংখ্যক আসে পরিপাক নালীর উপর প্রান্ত থেকে, যা খাদ্য পানীয়ের সঙ্গে পাকস্থলীতে প্রবেশ করে এবং কোনোভাবে পাকস্থলী নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধ্বংসক্রিয়া থেকে বেঁচে গিয়ে অন্ত্রে প্রবেশ করে। তবে অন্ত্রের অধিকাংশ জীবাণুই হচ্ছে সেখানকার পুরনো বাসিন্দা। অন্ত্রে স্থায়ীভাবে বসবাসকারী জীবাণু গোষ্ঠীর বেশিরভাগই হচ্ছে পরজীবী, অক্ষতিকর এবং ক্ষেত্র বিশেষে কল্যাণকর। এরা অন্ত্রের ভুক্তদ্রব্যে বিভিন্ন ক্রিয়া করে, তা থেকে ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদানে যোগান দেয়। বিশেষ করে খাদ্যদ্রব্যের জটিল কণাগুলোকে ভেঙে পরিপাক ও বিশেষণের উপযোগী সহ সাধারণ খাদ্য উপাদানে পরিণত করে। এই জন্য জীবাণুনাশী এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ওষুধের যথেষ্ট ব্যবহারে অন্ত্রের এইসব কল্যাণকর জীবাণু ক্ষয়প্রাপ্ত হয়ে দেহে ভিটামিনের অভাব ঘটায়। অন্ত্রের এই বিশাল জীবাণু গোষ্ঠীর একটি ক্ষুদ্রাংশ অবশ্যই ক্ষতিকর, তবে এগুলো অন্ত্রের স্থায়ী নয় বরং সাময়িক বাসিন্দা। দূষিত খাদ্য পানীয় বাহিত হয়ে এইসব জীবাণু অন্ত্রে প্রবেশ করে। সাধারণভাবে অন্ত্রে প্রাপ্ত জীবাণু গোষ্ঠীর মধ্যে নিম্নবর্ণিত প্রজাতিগুলি প্রধানত দেখা যায়। 1. ব্যাসিলাস কলাই। এগুলো অন্ত্রের স্থায়ী বাসিন্দা এবং মানুষ, পশুপাখি প্রভৃতির উষ্ণ রক্ত সম্পন্ন যে কোনো প্রাণীর মলে পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যায়। 2. স্ট্রেপ্টোকক্কাস প্রোকেট। এইসব জীবাণু মানুষ সহ কিছু সংখ্যক মলে পাওয়া গেলেও সবসময় থাকে না। গুটিবাহী ব্যাসিলাই। এই প্রজাতির মধ্যে ব্যাসিলাস ওয়েলসিয়াই এর টিটানাস জাতীয় মারাত্মক প্রকৃতির জীবাণুসমূহ রয়েছে। মানুষ ও পশুর মলে এগুলো পাওয়া গেলেও ওষুধ ও চিকিৎসায় সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। অ্যাক্টিভেট অ্যাসিড ব্যাসিলাস। এগুলো গুটিবাহী গ্রামধ্বংসাত্মক ব্যাসিলাস মানুষ সহ মাংসাশী তৃণভোজী যেসব কাঁচা খাদ্য গ্রহণ করে তাদের মলে এসব জীবাণু পাওয়া যায়। এগুলো হিতকর জীবাণু। নিরামিষ ও অধিক মাত্রায় কাঁচা খাদ্য ভোজী মানুষের মলে এগুলো বেশি থাকে। অন্যান্য গ্রাম ধনাত্মক ঋণাত্মক জীবাণু। এগুলো অন্ত্রের সবচেয়ে বড় জীবাণু গোষ্ঠী পলিটাইফয়েড অন্তর্গত। পলিটাইফয়েড গোষ্ঠীর অধিকাংশ প্রজাতি ক্ষতিকর, যদিও এটি ছোট অংশ অত্যন্ত ক্ষতিকর, যেমন টাইফয়েড, প্যারাটাইফয়েড, ব্যাসিলাই, ডিসেন্ট্রি জীবাণু। জৈব রাসায়নিক ও জীবাণুতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী জীবাণুকে শ্রেণীবিভাগ করা হয়েছে, অর্থাৎ জীবাণুর নাম আর ওষুধের নাম। বার্ড প্যাটারসন কৃত নাম। ব্যাসিলাই মার্কার বার্ড, এটা আবার দুই প্রকার। ব্যাসিলাস মর্গান বিশুদ্ধ প্যাটারসন, ব্যাসিলাস মর্গান বার্টনার প্যাটারসন। এর জীবাণুতাত্ত্বিক নাম পেটিয়াস মার্গান। ব্যাসিলাস পোট্রিয়াক বার্ড, এর জীবাণুর নাম হচ্ছে পোট্রিয়াস ভালগারিস, পোট্রিয়াস মিরবিলিস। ব্যাসিলাস গার্ডনার বার্ড, এর জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা এন্টারিডিস। ব্যাসিলাস ডিসেন্টেরি বার্ড, এর জীবাণুর নাম হচ্ছে সিলারা ডিসেন্টরি। সাইকোকক্কাস প্যাটারসন, এর জীবাণুর নাম স্ট্রেপ্টোকক্কাস পিকলি। ব্যাসিলাস নম্বর 7 প্যাটারসন, এর জীবাণুর নাম হচ্ছে ব্যাসিলাস এশিয়াটিকাস, ব্যাসিলাস পোকি, ব্যাসিলাস ব্রুন্ডি। ব্যাসিলাস মিটাবাইট বার্ড, এর জীবাণুর নাম হচ্ছে ব্যাসিলাস টলাই মিটাবাইট। ব্যাসিলাস ফিকালিক বার্ড, এর জীবাণুর নাম হচ্ছে ফিকালিস অ্যালকালিজেনিস।
অন্তঃজীবাণুর এই প্রজাতিগুলিকে হোমিওপ্যাথিক বৈশিষ্ট্য মতে শক্তিকৃত করে রোগজ ওষুধ তৈরি করা হয়েছে। সমষ্টিগত এগুলোকে অন্তর্নসূদ হিসেবে অভিহিত করা হয়। শক্তি ও মাত্রা নির্বাচন এবং প্রয়োগ। চিকিৎসা কার্যে অন্যান্য হোমিওপ্যাথিক ওষুধ ও শক্তি ও মাত্রা নির্বাচনের প্রশ্নে যে সাধারণ নিয়ম অনুসরণ করা হয়ে থাকে অন্তর্নসূদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ রোগীদের গঠন বৈশিষ্ট্য ও মানসিক লক্ষণগুলো যত স্পষ্ট ও নির্বাচিত ওষুধের সদৃশ্য হয় ততই উচ্চ শক্তি এবং এগুলো যত অস্পষ্ট রোগীদের যত স্থূল নিদানিক বিকৃতি দেখা যায় ততই নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করতে হয়। এটাই শক্তি নির্বাচনে প্রচলিত সাধারণ নিয়ম এবং অন্তর্নসূদের বেলায়ও তা প্রযোজ্য। এই ব্যাপারে ডাক্তার প্যাটারসনের মতে যেসব রোগীদের মানসিক লক্ষণগুলো সুস্পষ্ট ও প্রধান পরিচয়ক লক্ষণ হিসেবে বিবেচিত হয় সেসব ক্ষেত্রে 1000 শততম শক্তিমাত্রা যুক্ত শক্তিমাত্রা ব্যবহার করা উচিত। কিন্তু যেসব ক্ষেত্রে সুস্পষ্ট নিদানিক বিকৃতি রয়েছে, যেমন বিকলাঙ্গতা, রক্তসন্ধিঘাত, যকৃত স্ফুটক, ক্যান্সারযুক্ত টিউমার ইত্যাদি, সেখানে 3, 6, 9 শক্তিমাত্রায় নিয়ে নিম্ন শক্তি প্রয়োগ করা উচিত। আমি নিচের দিকে আছি। অন্তঃজীবাণু বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী এগুলোর অন্তঃজীবাণু নসুদের সংখ্যা 8টি। অন্তঃনসুদের জনক ডাক্তার এডওয়ার্ড বার্গ এবং ডাক্তার জন প্যাটারসন নিম্নের প্রবর্তকের নাম সহ অন্তঃনসুদের নাম দেওয়া হলো। 1. মর্গান বার্গ। ডাক্তার বার্গ প্রবর্তিত এই নসুদের 2 ভাগে ভাগ করেন। মর্গান বিশুদ্ধ প্যাটারসন, মর্গান বার্গনার প্যাটারসন। 2. পট্রিয়াস বার্গ। 3. বার্গনার বার্গ। 4. ডিসেন্ডি কম্পাউন্ড বার্গ। 5. সাইকোটিক কম্পাউন্ড প্যাটারসন। 6. বেসিলাস নম্বর 7 প্যাটারসন। 7. মিটারাইল বার্গ। 8. বিকালিক বার্গ। অন্তঃনসুদের সংযুক্ত ওষুধ গোষ্ঠীর মধ্যে এক বা একাধিক হোমিওপ্যাথিক ওষুধ থাকে, যেগুলোর সঙ্গে নসুদের সম্পর্ক সবচেয়ে বেশি নিম্ন তালিকায় বোল্ড করে চিহ্নিত করা হয়েছে। অন্তঃনসুদের সাথে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধ তালিকা। অন্তঃনসুদের সাথে হোমিওপ্যাথিক ওষুধের সম্বন্ধযুক্ত তালিকা। মর্গান বার্গ। মর্গান বার্গ বিশুদ্ধ প্যাটারসন এর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সালফার, অ্যালুমিনা, ভ্যারাইটাকার, ক্যালকেরিয়া সাল, কার্বোভেস, কার্বোসাল, ডিজিটালিস, গ্রামকার, মেডুলিনাম, সুরিনাম, ট্রাইভাইটিস, ক্যালিকার, মেককার, ন্যাটাঙ্কার, পেট্রোলিয়াম, টিউবারকুলিনাম, বলিনাম। মর্গান বার্গনার প্যাটারসন হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে বিকল্প লাইকোপোডিয়াম, চেলুডোনিয়াম, জেনোপোডিয়াম, ফেরিবোরাস, নাইজার, পিপার সালফার, লেটেসিস, মার্কুরিয়াস সাল, সেকুন্ডেরিয়া, প্যারেস্টেকাম।